জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতির শ্রদ্ধা নিবেদন। টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে ফুল দিলেন প্রধানমন্ত্রী। পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রত্যয়। যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থাকবে, এরা যেখানেই থাকুক না কেন, তাদেরকে ধরে বাংলাদেশে নিয়ে এসে আইনকে কার্যকর করার প্রচেষ্টা সরকার সবসময় করে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি কামরুজ্জামান মামুন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ ধ্বংস করে পাকিস্তানের শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। তার কাছে বাঙালির ঋণ অপরিশোধ্য, মত বিশ্লেষকদের। রাঙ্গামাটির দুর্গম বাগাইহাটে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ইউপিডিএফ ও জেএসএস এর 5 সদস্য নিহত, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ আটক 3। ব্লগার হত্যা সমর্থন করে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্য। নিলয় হত্যার দায় স্বীকার না করলেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানালো পুলিশ। আগামীকাল ঢাকা ছেড়ে যাবে প্রথম হজ ফ্লাইট। আশকোনা হজ ক্যাম্পে উঠেছেন যাত্রীরা। এজেন্সিগুলোর বিরুদ্ধে রয়েছে প্রতারণার অভিযোগও। এবং রাশিয়া ও আশপাশের দেশগুলোতে ক্রমশই বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা। তৈরি পোশাক রফতানিতে মস্কো হতে পারে নতুন বাজার। শোকাবহ 15 আগস্ট আজ জাতীয় শোক দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদাত বার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতীয় সংসদের স্পিকার, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে প্রয়োজনে সরকার জাতিসংঘের সহায়তা চাইবে বলে জানান আওয়ামী লীগ নেতারা। গোপালগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। টুঙ্গিপাড়ার এই মাটির পরম মমতায় মিশে আছেন জাতির জনক, স্বাধীনতার স্থপতি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 40 বছর আগে বাঙালির ইতিহাসের কৃষ্ণতম দিনে যাকে হত্যা করা হয়। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় তাই টুঙ্গিপাড়ায় সম্মান জানানো হয় বঙ্গবন্ধুকে। কন্যা শেখ হাসিনা পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতির জনকের সমাধিতে। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন পিতাকে। বঙ্গবন্ধু আর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় করা হয় বিশেষ মোনাজাত। শ্রদ্ধা নিবেদনে শরীক হন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং মন্ত্রী পরিষদের সদস্যরাও। আরও শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার। এ সময় আওয়ামী লীগের সিনিয়র নেতা শেখ সেলিম জানান, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে প্রয়োজনে জাতিসংঘের সহায়তা নেওয়া হবে। আমরা চেষ্টা করছি যত দূর পারি যে তাদের কনভিন্স করে তাদের আনার ব্যবস্থা। না হলে আমরা জাতিসংঘে তো আমরা যাবই। বান কি মুনের কাছেও আমরা বারবার আহ্বান জানাইছি যে এই গণতন্ত্রকে হত্যা করছে, মানবতা হচ্ছে, বিশ্বের জঘন্যতম হত্যা করছে, শিশু নারীকে হত্যা করছে। এই অপরাধীদের বিশ্বের যেখানেই থাকুক না কেন তাদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করার জন্য জাতিসংঘ উদ্যোগ নেবে। এটা আমরা আজকেও বলছি, ভবিষ্যতেও বলবো। এরপর সমাধিসৌধ খুলে দেয়া হয় সবার জন্য। হাজারো মানুষ শ্রদ্ধা জানায় জাতির পিতাকে। হত্যার পর বাঙালির মন থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে টুঙ্গিপাড়ার এই নিভৃত পল্লীতেই তাকে সমাধিস্থ করে ঘাতকেরা। কিন্তু শহীদ হওয়ার 40 বছর পরও বাঙালির মননে মগজে আর চেতনায় বঙ্গবন্ধু ফিরে এসেছেন বারবার প্রবলভাবে। ক্ষুধা, দারিদ্র আর শোষণহীন সমাজ গড়ার যে স্বপ্ন দেখতেন জাতির জনক, সে পথেই এগিয়ে যাচ্ছে আজকের বাংলাদেশ। শাহ আলী জয়, সময় সংবাদ, টুঙ্গিপাড়া,
গোপালগঞ্জ। এর আগে দিনের শুরুতে ভোরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বাঙালির হাজার বছরের ইতিহাসের কলঙ্কময় দিন আজ। তাই বিনম্র শ্রদ্ধায় শোকাতুর এই দিনে ভোরের আলো ফুটতে না ফুটতেই স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর, জানানো হয় রাষ্ট্রীয় সশস্ত্র সালাম। মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু। এর কিছু পরেই দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতির পিতার স্মৃতিফলকে একে একে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে সমাজের সর্বস্তরের জনতা শ্রদ্ধা জ্ঞাপনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় ধানমন্ডির ৩২ নম্বর সড়কটি। কিছু সময় ৩২ নম্বরের স্মৃতিমাখা সেই ভবনে অবস্থান শেষে পরিবারের অন্যান্য সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী পৌঁছান বনানী কবরস্থানে। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। শ্রদ্ধা জানাতে গিয়ে বেশ কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা তার যারা শহীদ হয়েছেন তাদের কবরে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি। যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থাকবে, এরা যেখানেই থাকুক না কেন, তাদেরকে ধরে বাংলাদেশে নিয়ে এসে আইনকে কার্যকর করার প্রচেষ্টা সরকার সবসময় করে যাবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হত্যা করে পরাজিত শক্তি ধ্বংস করে দিতে চেয়েছে পুরো জাতিকে, কিন্তু তারা সেটি যেমন করতে পারেনি, তেমনি পারেনি বঙ্গবন্ধুর আদর্শকে কেড়ে নিতেও। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 1975 সালের এদিনেই বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেদিন বিপথগামী একদল সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু। শোকাবহ সেই দিনের কথা স্মরণ করে বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধারা বলছেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে ৭১-এর পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে। বিশ্লেষকদের মতে বাংলাদেশকে যারা মেনে নিতে পারেননি তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। ইজাজ সৌমিকের রিপোর্ট। আমাদের মুক্তির সংগ্রাম। লাখো জনতার সামনে মুক্তির গান শোনালেন বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর সংগ্রামের পথ ধরে এলো প্রিয় স্বাধীনতা। জাতির স্থপতি এবার হাত দিলেন দেশ পুনর্গঠনের কাজে। কিন্তু প্রশাসক হিসেবে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আগেই একদল বিপথগামী সেনার হাতে জীবন দিতে হলো বাঙালির স্বপ্ন দিশারির। 5টি ট্রাকে করে আসা শতাধিক সেনার হাতে সেদিন শুধু বঙ্গবন্ধুই নয়, প্রাণ হারান শিশু রাসেল সহ পরিবারের অন্য সব সদস্যও। দেশের বাইরে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। শোকাবহ সেই দিনের কথা স্মরণ করলেন বঙ্গবন্ধুর এই রাজনৈতিক সহযোদ্ধা। সকালে নামাজ পড়ার জন্য উঠবো এমন সময় দেখি খালা দরজা ধাক্কাচ্ছে। সকালে ঢাকার ভিতরে একটা আতঙ্কিত ভাব। তা আমি উঠছি, উঠে দরজা খোলার পর দেখি যে সব হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। তা আমি তার ঘরের ভিতরে প্রবেশ করে আমি রেডিতে শুনলাম ডালিম তখন ঘোষণা দিতে আছে। ওই ডালিমের কথা শুনে আমি বললাম যে আধা ঘন্টার ব্যাপার, ওইটা কোথায় একটা ফুটানি মারতে আছে, শেষ হয়ে যাবে। তখন অনবরত এটা শুনতে আছি, তখন আস্তে আস্তে আমার মাইন্ডে একটা রিয়াকশন আরম্ভ হয়েছে। একজন আপনজনের খারাপ খবর শুনলে যেভাবে লাগে ঠিক সেমনি একটা ধারা। তার মতে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ ধ্বংস করে পাকিস্তানের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। 15 আগস্টটা মূলত সংগঠিত হয়েছিল যারা ৭১-এ পরাজিত সেই শক্তির জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে। বঙ্গবন্ধু হত্যার পরে জাতীয় 4 নেতা হত্যা, প্রত্যেকটি জায়গায় মুক্তিযুদ্ধের উপরে আঘাতটা এসেছে। মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ হত্যা করে তারা পাকিস্তানি শাসন আবার আনার চেষ্টা করেছিল। যারা 75-এর 15 আগস্ট সংগঠিত করছে তাদেরকেও প্রতিষ্ঠা এবং সুযোগ সব জিয়াউর রহমান আমলে হয়েছে। অধ্যাপক আনিসুজ্জামানের মতে 15 আগস্টের পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা হলেও বাঙালির স্বাধীনতার স্বাদ পাইয়ে দেয় বঙ্গবন্ধুর ঋণ অপরিশোধ্য। যত দিন গেছে মানুষ উপলব্ধি করেছে যে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল বাংলাদেশের স্বাধীন সত্তাকে চায়নি, তার নেতৃত্বেই আমরা আন্দোলন করে সংগ্রাম করে
রক্তপাত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। এই অর্জনের জন্য বঙ্গবন্ধুর কাছে আমাদের যে ঋণ তা অপরিশোধ্য। দলমতের ঊর্ধ্বে উঠে শোকাবহ এই দিনটিকে সার্বজনীনভাবে পালন করার উপর জোর দিলেন এই বিশ্লেষক। মর্যাদা তিনি। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। রাঙ্গামাটির দুর্গম বাঘাইহাট জোনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ইউপিডিএফ ও জেএসএস এর 5 সদস্য। এ ঘটনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়েছে 3 জনকে। এদিকে ইউপিডিএফ ও জেএসএস বলছে নিহতরা তাদের সদস্য নয়, তবে নিহতরা জেএসএস এর সংস্কারপন্থীদের অনুসারী বলে দাবি করেছে জেএসএস। সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, ভোরে দুর্গম কেরাংতলী এলাকায় ইউপিডিএফ ও জেএসএস এর একটি আস্তানার সন্ধান পায় বাঘাইহাট জোনের সদস্যরা। সেখানে অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাল্টা গুলি চালায় সেনাবাহিনী। প্রায় আধা ঘন্টা উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে সেনা সদস্যরা ঘটনাস্থল থেকে ইউপিডিএফ ও জেএসএস এর 5 সদস্যের লাশ উদ্ধার করে। এছাড়া একটি এসএমজি, 2টি চাইনিজ রাইফেল, 3টি 1 নলা বন্দুক, 4টি বিদেশি পিস্তল এবং বিপুল পরিমাণ গুলিসহ 3 জনকে আটক করা হয়। বন্দুকযুদ্ধে লিয়াকত নামে সেনাবাহিনীর এক কর্পোরাল আহত হয়েছে বলে জানানো হয়েছে। ব্লগার নিলয় চট্টোপাধ্যায় হত্যার অভিযোগে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্য হত্যার দায় স্বীকার না করলেও তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তবে গ্রেপ্তারকৃতরা ব্লগার হত্যা সমর্থন করে বলে স্বীকার করেছে। এছাড়া অভিজিৎ রায় হত্যার ব্যাপারে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানান গোয়েন্দা কর্মকর্তা। খান মোহাম্মদ রুমিলের রিপোর্ট। ব্লগার নিলয় হত্যার সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার সাদ আল নাহিয়ান ও মাসুম রানা আনসারুল্লাহ বাংলা টিমের একটি স্লিপার সেলের সদস্য বলে রিমান্ডের প্রথম দিনে স্বীকার করেছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। ব্লগার আসিফ মহিউদ্দিনকে হত্যার জন্য তারাই হামলা করেছিল, কিন্তু হত্যা করতে না পারায় আফসোস করেছে বলেও দাবি করেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা এখনো নিলয় হত্যার দায় স্বীকার না করলেও সব ব্লগার হত্যা সমর্থন করে বলে স্বীকার করেছে। কিন্তু এই হত্যাকাণ্ডের ব্যাপারে এখন পর্যন্ত তারা তাদের সম্পৃক্ততার কথা সুনির্দিষ্টভাবে স্বীকার করেনি, তবে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। 2 জন মূলত দীর্ঘদিন ধরেই আনসারুল্লাহ বাংলা টিমের সাথে একেবারে সরাসরি যুক্ত এবং তারা আনসারুল্লাহ বাংলা টিমের একটা সেলেরও সদস্য। নিলয় হত্যার পর তার স্ত্রী আশামণি জানিয়েছিলেন 4 জন তাদের বাসায় প্রবেশ করেছিল। সেই 4 জনের মধ্যে সাদ আল নাহিয়ান ও মাসুম রানা ছিল কিনা তাও নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন গোয়েন্দারা। আশামণির সাথে এখনো আমরা যোগাযোগ করতে পারিনি। এটা হয়তো আমরা প্রয়োজন বোধে আমরা যে টিআইপি যেটি রয়েছে সেটি আমরা করানোর পর যদি আশামণি এদের শনাক্ত করে তাহলে তো হলো। প্রয়োজন বোধে এদের ডিএনএ টেস্টও আমরা করাবো। লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যার বিষয়ে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানান ডিবি কর্মকর্তা। অভিজিৎ হত্যাকাণ্ডের সাথে এখন পর্যন্ত তাদের কোনো সম্পর্ক সেটা আমরা পাইনি, তবে সে ব্যাপারেও আমরা জিজ্ঞাসাবাদ করছি। তারা সেই ব্যাপারেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে, তারা নিজেরা জড়িত না থাকলেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আরো জানান, শুধু নিলয় হত্যাকাণ্ড নয়, সব ব্লগার হত্যার রহস্য উদ্ঘাটনে সচেষ্ট রয়েছেন তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। মাদারীপুরে 2 স্কুল শিক্ষার্থীকে নির্যাতনের পর হত্যার ঘটনায় অন্যতম আসামি রকিব গ্রেফতার। পলাতক অন্য 4 আসামিকে ধরতে চলছে অভিযান। এবং পদ্মার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার 3টি ইউনিয়ন। ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে দিশেহারা মানুষ। এবারের হজ মৌসুমের প্রথম ফ্লাইট আগামীকাল সকাল 8:35 জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। পরে দুপুর ও রাতে ছেড়ে যাবে আরো 2টি ফ্লাইট। তাই শুরু হয়েছে আশকোনা হজ ক্যাম্পে যাত্রীদের অবস্থান নেওয়া। এই মৌসুমে সরকারি ও বেসরকারিভাবে হজে যাবেন 1,01,758 জন। যাওয়ার আনন্দের পাশাপাশি হজ ক্যাম্প ঘুরে পাওয়া যায় এজেন্সির প্রতারণার অভিযোগও। এদিকে হজ অফিসের পরিচালক জানিয়েছেন, হজযাত্রীদের নিরাপত্তা ও সেবা দিতে তৎপর রয়েছেন তারা। দেখুন আমার তৈরি একটি প্রতিবেদন। জীবনের যত গুনাহ আছে, যত কিছু আছে, যেন আল্লাহ মাফ করে দেয়, আমার হজ যেন কবুল করে আল্লাহ। এই অনুভূতি মহান আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশায়, এই আবেগ হজে যেতে পারার সফলতায়। রোববার সকালে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট 419 জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে।
তাই 13ই আগস্ট আনুষ্ঠানিকভাবে হজ ক্যাম্প উদ্বোধনের পর থেকেই হজ যাত্রীদের পদভরে মুখরিত আশকোনা হজ ক্যাম্প। সেরে নিচ্ছেন প্রয়োজনীয় কেনাকাটা আর বাকি টুকিটাকি আনুষ্ঠানিকতা। আত্মীয় স্বজন বাড়িঘর সব ছাড়িয়ে আমরা আসছি সে আল্লাহর পথে। ছেলে মেয়েদের ওদের বরণ পোষণের ব্যবস্থা করেছি। এখন আল্লাহর নৈকট্য লাভের মরার আগে মৃত্যুর আগে আমাদের জন্য এটা এখন আমাদের ফরজ। সরকারি তত্ত্বাবধানে 2754 জন এবং বেসরকারিভাবে 99,004 জন এবার হজ পালন করতে যাবেন সৌদি আরবে। তবে গতবারের মতো এবারও কয়েকটি এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়া যায়। আমরা টাকা পয়সা আগে সব শোধ করে দিয়েছি, সে আমাদের কোনো হাজির নিয়ে যাচ্ছে না। বছর ভরা যদি এটা নিবন্ধন কার্যক্রম চলে, যে কোনো সময় উনি নিবন্ধনমুক্ত হয়ে থাকবেন এবং হজের সময় হজে চলে যাবেন। তবে হজ অফিসের পরিচালক জানালেন, সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ তৎপর তারা। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে যতগুলি তৎপর এজেন্সি আছে সেইগুলি আমাদের চিকিৎসা সেবা কেন্দ্র, তথ্য সেবা কেন্দ্র, স্কাউটদের একটা টিম, বিনামূল্যে পানি সরবরাহ, তারপরে অ্যাম্বুলেন্স সেবা, এই পুরো ব্যবস্থাটাকে সুষ্ঠু রাখার একটা পরিকল্পনা আমরা নিয়ে থাকি। সেই পরিকল্পনা মতোই এখন কাজ হচ্ছে। 2 টুকরা সাদা এহরামের কাপড় গায়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে সুবাসিত হবে মক্কা, মদিনা আর আরাফার ময়দান। পবিত্র কাবা শরীফ তওয়াফ এবং হজরে আসওয়াদ পাথরে চুমু খাওয়ার মাধ্যমে মহান সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করবেন নিজেকে। আর এই আয়োজনের শুরু থেকে শেষ অবধি যেন হয় নির্বিঘ্ন, এমনটাই প্রত্যাশা এবারে হজ ব্রত পালন করতে যাওয়া যাত্রীদের। আশকোনা হজ ক্যাম্প থেকে কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। আবারও জাতীয় শোক দিবস প্রসঙ্গ। জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শোক র্যালি সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার থেকে শিক্ষক, ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা একটি শোক র্যালি বের করেন। র্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রথমবারের মতো স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এরপর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ব্রাহ্মণবাড়িয়া শহরের টেঙ্কের পাড় থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উবাইদুল মুক্তাদির চৌধুরীর নেতৃত্বে একটি শোক র্যালি বের করা হয়। পরে আব্দুল মাখুন মুক্ত মঞ্চ ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বরিশালের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ময়মনসিংহের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। পরে তিনি খাবার বিতরণ করেন। রাজশাহীতে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ফেনী শহরের শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন সহ বিভিন্ন স্কুল, কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া খুলনা, চাঁদপুর, যশোর, বাগেরহাট, কুমিল্লা, বগুড়া ও ভৈরবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, র্যালি ও আলোচনা সভা হয়েছে। জাহান, সময় সংবাদ। বঙ্গবন্ধুর খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি জানান, দল ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে এবার জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত গরিব ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন দলের নেতাকর্মীরা। জাতির জনক বঙ্গবন্ধুর অবশিষ্ট খুনিদের যাতে আমরা দেশে ফিরিয়ে আনতে পারি এবং তাদের দণ্ড কার্যকর করতে পারি, এটাই আমাদের সবচেয়ে বেশি চাওয়া। এবার 40 বছর পূর্তিতে আমরা লক্ষ্য করছি এবার সার্বজনীনভাবে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে এবং দল মত নির্বিশেষে প্রত্যেকে আজকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন যাবৎ 15ই আগস্ট জন্মদিনের মহোৎসব করেছেন, ভুয়া জন্মদিনের। আজকে তিনি কি করেন,
সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি এবং আমরা আশা করব যে তিনি অতীতের মতো সেরকম কোনো কাজ আজকে করবেন না। ৭৫ সালের চক্রান্তকারীরা আজও তাদের চক্রান্ত চালিয়ে যাচ্ছে, আর এই চক্রান্তকারীদের নেতৃত্ব দিচ্ছে বিএনপি, এমন অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে রাজধানীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। ৭৫ পরবর্তী চক্রান্তকারীরা ব্যর্থ হলেও চক্রান্ত আবার চলছে। এখনো বাংলাদেশ নিরাপদ নয় এবং সেই চক্রান্তের মূল নেতৃত্ব দিচ্ছেন বিএনপি এবং তার নেত্রী খালেদা জিয়ার চক্র। বাংলাদেশকে উন্নয়নের পথে, গণতন্ত্রের পথে, সমৃদ্ধির পথে রাখতে জঙ্গি উৎপাদন ও পুনরুৎপাদনকারী বিএনপিকে অচল করে দিই। পদ্মার অস্বাভাবিক ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার 3টি ইউনিয়ন। গত কয়েকদিনে নদীতে হারিয়ে গেছে রাস্তাঘাট সহ সরকারি বেসরকারি স্থাপনা। এতে ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে দিশেহারা ভাঙন কবলিত মানুষ। এই অবস্থায় প্রতিরোধে অস্থায়ী পদক্ষেপ নেওয়া হলেও শুষ্ক মৌসুমে স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলার পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা। এস এম রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পদ্মার অব্যাহত ভাঙনের কবলে পড়েছে কুষ্টিয়ার পশ্চিমে ভারত সীমান্ত ঘেঁষা দৌলতপুর উপজেলার 3টি ইউনিয়নের 13টি গ্রাম। গত কয়েকদিনে নদীতে বিলীন হয়ে গেছে চিলমারি, রামকৃষ্ণপুর ও ফিলিপনগর ইউনিয়নের সঙ্গে দৌলতপুর উপজেলার সংযোগকারী 50 মিটার পাকা সড়ক সহ মসজিদ, মন্দির ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। একই সঙ্গে হারিয়ে গেছে ইসলামপুর, আবেদের ঘাট ও বাংলা বাজার সহ 13টি গ্রামের ফসলি জমি ও ভিটেমাটি। এতে দিশেহারা হয়ে পড়েছেন ভাঙন কবলিত মানুষ। জমি জায়গা যা ছিল ভিটেমাটি এখন সব নদী, আমরা এখন অসহায়, আমাদের বাড়ি ঘর ভেঙে গেছে, আমরা এখন রাস্তায় বসে আছি। স্কুলে গিয়ে দেখি যে স্কুল পুরোপুরি ভেঙে গেছে। 2টা বিল্ডিং এ প্রায় 10টা রুমে আমাদের 550 ছেলে এখানে লেখাপড়া করে। সেই 550 ছেলে লেখাপড়া করার মতন এখন আর কোনো বাকি জায়গা নাই। এই অবস্থায় জরুরি ভিত্তিতে বালির বস্তা ফেলে ভাঙন রোধে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে শুষ্ক মৌসুমে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ওই এলাকায় একটা স্থায়ী প্রতিরক্ষামূলক কাজের প্রকল্প একনেক কর্তৃক গত 4 তারিখে অনুমোদিত হয়েছে। এই কাজটা আমরা আগামী সকল ঠিকাদার নিয়োগ করে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আগামী শুষ্ক মৌসুমে কাজটি বাস্তবায়ন করবে। চলতি বর্ষা মৌসুমে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার 2.5 লক্ষাধিক মানুষ ভাঙনের কবলে রয়েছেন। সময় সংবাদ, কুষ্টিয়া। মাদারীপুরে 2 স্কুল শিক্ষার্থীকে নির্যাতনের পর হত্যার ঘটনায় অন্যতম আসামি রকিব শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার ত্রিভাগদি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত এই ঘটনায় এজাহারভুক্ত 3 আসামিকে গ্রেফতার করল পুলিশ। পলাতক অন্য 4 আসামিকে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। মোস্তফাপুরে বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর 2 ছাত্রী সুমাইয়া ও হ্যাপি বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাদের অপহরণ করে নিয়ে যায় এলাকার দুর্বৃত্তরা। পরে তাদের নির্যাতন করে সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় 4 যুবক। এর অল্প কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায় 2 শিক্ষার্থী। তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে বাংলাদেশের জন্য রাশিয়াই হয়ে উঠতে পারে নতুন বাজার। রাশিয়া ও আশপাশের দেশগুলোতে বাংলাদেশের পোশাকের চাহিদা ক্রমশ বাড়ছে। চট্টগ্রামে সম্প্রতি শেষ হওয়া গার্মেন্টস সেক্টরের আধুনিক যন্ত্রপাতি ও নিরাপত্তা সামগ্রীর প্রদর্শনীতে $6.90 কোটি স্পট অর্ডারের অর্ধেকের বেশি দিয়েছে ইউরোপ ভিত্তিক রাশিয়ার একটি প্রতিষ্ঠান। তারা 20 লাখ পিস তৈরি পোশাক কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিদেশি ক্রেতা আকর্ষণের জন্য গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ প্রতি বছর রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামে পৃথকভাবে আয়োজন করে থাকে তৈরি পোশাক পণ্যের মেলা। এর বাইরে তেমন কোনো আয়োজন থাকে না বললেই চলে। কিন্তু চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজন হলো অ্যাপারেল অ্যান্ড সেফটি এক্সপো, যেখানে অংশ নিয়েছে আমেরিকা সহ 9টি শিল্পোন্নত দেশের রাষ্ট্রদূত এবং বায়াররা। আমার আইএলওর প্রধান এসছে, এখানে আমাদের ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল থিঙ্ক ট্যাঙ্ক আসছে। সব কিছুর কম্বিনেশনে আমার মনে হলো যে 4টা সেমিনার খুব
খুবই ইম্পর্টেন্ট টপিকসের উপর ডিসকাশন হয়ে গেছে। বিজিএমই এর তথ্য অনুযায়ী গত 8 আগস্ট শেষ হওয়া এই প্রদর্শনীতে 20 লাখ পিস জ্যাকেট ও টি শার্ট, $2 কোটি গার্মেন্টস মেশিনারি, $1 কোটি 20 লাখ সোয়েটার মেশিন, $2 কোটি 20 লাখ নিরাপত্তার সামগ্রী এবং $1.5 কোটি অ্যাক্সেসরিজ বিক্রির অর্ডার পেয়েছে চট্টগ্রামের প্রতিষ্ঠানগুলো। অভূতপূর্ব যে আমরা সেলস আশা করি নাই, কিন্তু আমার স্টল যারা দিয়েছে দে আর সো হ্যাপি। ইন্টারেস্টিং হচ্ছে যে এই অর্ডারগুলো ফর রাশিয়া মার্কেট, এইটাই হলো এই মেলার এবার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। ওয়েবসাইটে দেখে রাশিয়ান এই বায়ার চিটং এসছে। বাংলাদেশের গার্মেন্টসের বাজার হিসেবে পরিচিত আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ, কিন্তু এই প্রদর্শনীতে রাশিয়ান প্রতিষ্ঠানের অর্ডারকে নতুন বাজার হিসেবে দেখছেন বিজিএমইএ নেতারা। অলমোস্ট শিপমেন্ট হতো ইউরোপে, এরপরে আমেরিকা, কানাডায় আমরা শিপমেন্ট করতাম। আমাদের বাজার ছিল আমেরিকা, ইউরোপ ভিত্তিক। রাশিয়া ইজ এ নিউ মার্কেট ফর আস। সেখান থেকে এত বড় অর্ডার পাওয়া, এটা এনকারেজিং ফর দ্য বাংলাদেশ। বিজিএমইএ নেতারা জানিয়েছেন, রাশিয়া এবং তার আশপাশের দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার সৃষ্টির ব্যাপারে জরুরি ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রীর সাথে আলোচনা চলছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জলদস্যু দমনে পুলিশ, র্যাব ও কোস্টগার্ড প্রতিনিয়ত নানামুখী পদক্ষেপ নিচ্ছে। বন্দুকযুদ্ধে নিহত হচ্ছে দস্যুরা, কিন্তু তারপরও দমানো যাচ্ছে না জলদস্যুদের তৎপরতা। একটি দল চিহ্নিত হতে না হতেই নতুন করে সৃষ্টি হচ্ছে আরও দল। সম্প্রতি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার বেশ কিছু মানুষের মধ্যে দস্যু হওয়ার প্রবণতা বেড়ে গেছে। এ অবস্থায় জেলা পুলিশ এ প্রবণতা রোধে ভিন্নধর্মী কার্যক্রম শুরু করেছে। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাথরঘাটার পদ্মা গ্রাম গত 6 মাসে র্যাব, পুলিশ ও কোস্টগার্ডের সাথে বন্দুকযুদ্ধে যেসব জলদস্যু নিহত হয়েছে তার মধ্যে 5 জনের বাড়ি এই গ্রামে। এই হিসেবই বলে দেয় এই গ্রামের মানুষ যুক্ত হয়ে পড়েছে দস্যুতার সাথে। শুধু পদ্মা নয়, পাথরঘাটা উপজেলার হরিণঘাটা, লালদিয়া, হাড়িটানা সহ বেশ কিছু গ্রামের মানুষ যুক্ত হচ্ছে জলদস্যুতায়। গ্রামগুলো থেকে সুন্দরবন ও সমুদ্র কাছে হওয়ায় অল্প সময়ে বেশি অর্থ উপার্জনের আশায় গ্রামবাসী যুক্ত হচ্ছে অপরাধমূলক কার্যক্রমের সাথে। এলাকার মৎস্যজীবীদের দাবি, দস্যুদের পরিবারগুলোকে সচেতন করে তোলা গেলে অনেকেই জলদস্যু হওয়া থেকে নিবৃত্ত হবে। দেশে তো 300 টাকার বেশি ডেলি হয় না, ওটা তো ডেলি 5,000, 10,000 বা 1 লাখ টাকা দৈনিক ইনকাম হয়। মনে করেন 30 জনের ঢেলে নিয়েই হাইয়ার বার আটকাইয়া চাঙ্গা কাট দিয়ে থই দেবে, থইয়া হাইয়ার বার আপনার 2 দিন 3 দিন পর কই ভাই ফোন দিয়া গার্জিয়ানের 2 লাখ টাকা লাগবে। আজ বলমু অমুকে ডাকাতি করে, কালকে আমরা সাগরে গেলাম আবার আমাগই ওরা বেশি টর্চার করে। আমার ছেলে আমার জিজ্ঞেস করতে হবে, তোমার ছেলে কই? তোমার ছেলেরে আমার 24 ঘন্টার মধ্যে দেখাও। চেয়ারম্যানও কয় না, চেয়ারম্যান তো কই গেল, কিন্তু আর কোনো মেম্বার না, কোনো প্রশাসনও এই ধরনের আচরণ করে না। সম্প্রতি এসব এলাকায় জলদস্যু দমন সংক্রান্ত সভা শুরু করেছে পুলিশ প্রশাসন। পুলিশের দাবি, দস্যু পরিবারের সদস্যদের বোঝানো গেলে দস্যুতা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে অনেকেই। কোস্টগার্ড থেকে শুরু করে, নেভি থেকে শুরু করে সবাই মিলে আমাদের সমন্বিত উদ্যোগ, যে সমন্বিত উদ্যোগটি হবে এরকম যে আমরা সবাই মিলে জেলে দস্যু দমন করব এবং তাদেরকে প্রথমে আমরা বলছি যে তারা যেন নর্মাল জীবনে ফিরে আসে। যদি তারা নর্মাল জীবনে ফিরে না আসে তাহলে আমরা আইনের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তাদেরকে চলতে হবে। শুধু দস্যু পরিবারকে সচেতন করলেই চলবে না, পাশাপাশি জলদস্যুদের তথ্য সরবরাহকারীদের নির্মূলেও সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে মনে করে পুলিশ প্রশাসন। সময় সংবাদ, বরগুনা। জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। সকাল 9টায় প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী জাতির জনকের প্রতিকৃতি উন্মোচন করেন। এ সময় বিএফইউজে ও ডিইউজের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইকবাল সোবহান চৌধুরী বলেন, স্বাধীনতার 44 বছর পর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপিত হলো। এর ফলে সাংবাদিক সমাজ দীর্ঘদিনের গ্লানি থেকে মুক্ত হয়েছে। প্রতিকৃতি উন্মোচনের পর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সাংবাদিক সংগঠন। পরে প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সর্বধর্ম প্রার্থনা সভায় খ্রিস্ট, বৌদ্ধ, হিন্দু ও মুসলিম ধর্মের নেতারা বিশেষ প্রার্থনা করেন। এ সভায় বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে স্মারক বক্তৃতার আয়োজন করে বিসিএস প্রশাসন একাডেমি। সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্মারক বক্তৃতা দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। এতে তিনি বঙ্গবন্ধুর দর্শন, প্রগতিশীল চিন্তা ও জীবনবোধ এবং 1975 সালের ক্ষমতার পট পরিবর্তন নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন। নাগরিক বঙ্গবন্ধু তাকে তারা প্রত্যক্ষ, হ্যাঁ আমরা সেই মহামানব। 70-এর দশকের বাংলা কবিতার উজ্জ্বল নক্ষত্র কবি শহীদ কাদরী। পরে হঠাৎই তিনি হারিয়ে যান বাংলাদেশ থেকে, বাংলার কবিতার ভুবন থেকে। যুক্তরাষ্ট্রের প্রবাস জীবনযাপনের সময় হারিয়ে ফেলেন তার পাসপোর্ট। তবে অন্তরে আঁকড়ে আছেন বাঙালি পরিচয়। দীর্ঘ 32 বছর যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে আসার উদ্যোগ নিয়েছেন স্বেচ্ছা নির্বাসনে থাকা এই কবি। 14 আগস্ট কবির 73তম জন্মদিন উপলক্ষে এবং তার আবেদনের পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের পোর্টেবল ইউনিট কবির বাড়িতে গিয়ে সম্পন্ন করেন ডিজিটাল পাসপোর্ট তৈরির কাজ। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নাগরিক জীবনের প্রাত্যহিক যন্ত্রণা, অনুভূতি ও আধুনিকতা বোধের মিশেলে যিনি 70-এর দশকে বাংলা কবিতাকে দিয়েছেন এক নতুন মাত্রা, তিনি কবি শহীদ কাদরী। লেখালেখি ছেড়ে দিয়ে 1978 সাল থেকে নিউ ইয়র্কে আছেন এই কবি। 1983 সালের পর বাংলাদেশে ফেরা না হলেও চিন্তায় ভাবনায় এখনো পড়ে আছেন দেশের মাটিতেই, আঁকড়ে ধরে আছেন তার বাঙালি পরিচয়কে। ইচ্ছে করলে অনেক আগেই এই আমেরিকার নাগরিক হতে পারতাম। আমি তো আমেরিকার নাগরিক হইনি। আমি যাকে বলে তোমরা সবুজ পত্র, এটা তো আমি 1983 সালে পেয়েছি। না না, আমি আমার নাগরিকত্ব বদলাবো না। এইটা হচ্ছে আমার দেশের সঙ্গে আমার মূল সম্পর্ক। যদি উঠে দাঁড়াই তা প্রথমেই তো দেশে যেতেই হবে, কারণ দেশে তোমার অনেকেই রয়ে গেছে যাদের সঙ্গে আজকে 1983-তে লাস্ট দেখা হয়েছে, এরপরে কারোর সঙ্গে দেখা হয়নি দেশের। শহীদদের পরিচয় কিন্তু শহীদ বাংলাদেশী, বাংলাদেশের নাগরিক। এই পরিচয় ও প্রত্যেকটা জায়গায় দেয়। ইভেন এখানেও যখন আমরা কোথাও যাই, ন্যাশনালিটি লিখলেও পরিষ্কার লিখে যে আমার ন্যাশনালিটি কিন্তু বাংলাদেশী। আমি পার্মানেন্ট রেসিডেন্স হয়ে আছি এখানে, কিন্তু তারপরেও ছবি সহ যে একটা পরিচয় পত্র বা বাংলাদেশে যে যাবে, শহীদ বাংলাদেশি পাসপোর্ট ক্যারি করে। অভিমানী কবি দেশে ফিরবেন বলে এক যুগ আগে চাকরিতে ইস্তফা দিলেও শরীরে জটিল রোগ বাসা বাঁধার কারণে তা আর হয়ে ওঠেনি। এর মধ্যে হারিয়ে ফেলেন বাংলাদেশের পাসপোর্টও। দেশে ফেরার আকুতি থেকে সম্প্রতি তিনি পাসপোর্টের জন্য আবেদন করেন। তার আকুতির প্রতি সম্মান জানিয়ে বৃহস্পতিবার নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের পোর্টেবল পাসপোর্ট ইউনিট হাজির হন তার বাসায়। আমি কে যদি প্রশ্ন ওঠে অন্ধকারে, তুমি কে, আর যদি একটা টর্চ লাইট থাকে সেখানে, তা আমার পাসপোর্টটা দেখাতে পারবো। হুইল চেয়ার নির্ভর স্বনামধন্য এই কবি তার ডিজিটাল পাসপোর্ট তৈরির সব প্রক্রিয়া সারেন ঘরে বসেই। কবির জন্য কিছু করতে পেরে আনন্দিত কনসুলেট কর্মকর্তারাও। আজকে মনে হচ্ছে আমাদের সেই মোবাইল ইউনিটটার পুরোপুরি পূর্ণতা পেয়ে আমরা একটা কিছু করলাম। অন্তত আমাদের এত বড় একজন সাহিত্যিক, কবি সাহিত্যিকের জন্য আমরা একটা কিছু করতে পেরেছি। জীবনের এই অপরাহ্নে কবির ইচ্ছে কেবল একটাই, বাঙালি পরিচয়কে আলিঙ্গন করে ফিরে যাওয়া প্রিয় মাটি ও আপনজনের কাছে। বাংলাদেশ হচ্ছে আমার লাস্ট ডিগনিটি, আই ক্যানট সেল ইট। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। চীনের বন্দরনগরী তিয়ানজিনে ভয়াবহ বিস্ফোরণের দুদিন পেরিয়ে গেলেও এখনও কিছু কিছু স্থানে জ্বলছে আগুন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের 21 জন কর্মীসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 85-তে। আহতদের মধ্যে 25 জনের অবস্থা আশঙ্কাজনক। তিয়ানজিন বন্দরে একটি রাসায়নিক পদার্থের গুদামে বুধবার রাতে দুটি বিস্ফোরণের পর 7 শতাধিক মানুষ আহত হয়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে চীনের সেনাবাহিনীর 2 শতাধিক সদস্যের একটি রাসায়নিক বিশেষজ্ঞ দল এর কারণ উদ্ঘাটনে কাজ করছে। এদিকে গুদামটিতে ক্যালসিয়াম কার্বাইড, পটাশিয়াম নাইট্রেট এবং সোডিয়াম নাইট্রেট ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এতে 700 টন সোডিয়াম সায়ানাইড এবং অ্যামোনিয়াম নাইট্রেট ছিল বলে জানিয়েছে গণমাধ্যম পিপলস ডেইলি। শ্রীলঙ্কা ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ।
গলে 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা। নিজেদের দ্বিতীয় ইনিংসে 176 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রঙ্গনা হেরাথের ঘূর্ণি জাদুতে 112 রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। হেরাথ 48 রান দিয়ে নেন 7 উইকেট। শেষ দিনে ভারতীয়দের জয়ের জন্য প্রয়োজন ছিল 153 রান, আর হাতে ছিল 9 উইকেট। আগের দিনের 1 উইকেটে 23 রান নিয়ে খেলতে নামা ভারতীয়রা চতুর্থ দিনের শুরুটা করেছিল বাজেভাবেই। আগের দিনের সঙ্গে মাত্র 7 রান যোগ করে দলীয় 30 রানে বিদায় নেন নাইট ওয়াচম্যান ইশান্ত শর্মা। এরপর বালির বাঁধের মতোই ভেঙে পড়ে ভারতীয়দের ইনিংস। ধাওয়ান 28 ও আজিঙ্কা রাহানের 36 রান ছাড়া কেউই লঙ্কান স্পিনার হেরাথের সামনে বলার মতো কিছুই করতে পারেনি। শেষ দিকে অমিত মিশ্রার 15 রানও ঠেকাতে পারেনি সফরকারীদের হার। শেষ পর্যন্ত রঙ্গনা হেরাথের মাত্র 48 রানে 7 উইকেট শিকারের ছোট লক্ষ্যকে তাড়া করতে নেমেও হার মানতে হয় কোহলি ধাওয়ানদের। ম্যাচ সেরা হয়েছেন লঙ্কান উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল। স্প্যানিশ সুপার কাপের খবর। এক মৌসুমে নিজেদের পঞ্চম শিরোপা জয়ের পথে বেশ বড়সড় ধাক্কা খেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালের প্রথম লেগে তারা অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে হেরে গেছে 4-0 গোলের বিশাল ব্যবধানে। ম্যাচে হ্যাট্রিক করেছেন বিলবাওয়ের স্ট্রাইকার আর্টিজ আদুরিজ। বিলবাওয়ের মাঠ সান মামেসে ম্যাচের শুরু থেকেই এদিন বার্সেলোনার ওপর চড়াও হয়ে খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের 24 মিনিটে ডিফেন্সিভ মিডফিল্ডার সান হোসে এগিয়ে দেন লায়ন্সদেরকে। এরপর প্রথমার্ধ গোল শোধ করতে না পারায় দ্বিতীয়ার্ধে যেন আরও চুপসে যায় অতিথি বার্সা। ম্যাচের 53 মিনিটে বার্সা ভক্তদের হৃদয় ভেঙে বিলবাওয়ের হয়ে লিডটাকে দ্বিগুণ করেন আরেক স্প্যানিশ স্ট্রাইকার আরিজ আদুরিজ। এর 9 মিনিট পর আবারও এনরিকের শিষ্যদের রক্ষণদুর্গে ফাটল ধরান সেই আদুরিজ। 3 গোলে পিছিয়ে পরে ম্যাচে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে নেইমারবিহীন মেসি সুয়ারেজরা। এরপর 67 মিনিটে আবারও ভুল করে বসেন বার্সা ডিফেন্ডাররা। নিজের সীমানায় অবৈধভাবে ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেন তারা। আর সেখান থেকে হ্যাটট্রিকের নেশায় মশগুল সেই আদুরিজ গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করলে এক হালি গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বার্সেলোনা। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি জাতির শ্রদ্ধা। টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে ফুল দিলেন প্রধানমন্ত্রী। পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রত্যয়। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ ধ্বংস করে পাকিস্তানের শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। তার কাছে বাঙালির ঋণ অপরিশুদ্ধ, মত বিশ্লেষকদের। রাঙ্গামাটির দুর্গম বাঘাইহাটে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ইউপিডিএফ ও জেএসএস এর 5 সদস্য নিহত। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ আটক 3। ব্লগার হত্যা সমর্থন করে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিভির 2 সদস্য। স্বীকার করেন নিলয় হত্যার দায়। গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানালো পুলিশ। এবং আগামীকাল ঢাকা ছেড়ে যাবে প্রথম হজ ফ্লাইট। আশকোনা হজ ক্যাম্পে উঠেছেন যাত্রীরা। এজেন্সিগুলোর বিরুদ্ধে রয়েছে প্রতারণার অভিযোগও। এই ছিল আমাদের দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।